জয় জগন্নাথ। 629তম ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশে রথযাত্রা উৎসবের প্রাক্কালে আজ 6ই জুন, আজ এই শুভ দিনে আমরা নীলচক্র প্রতিষ্ঠা করতে চলেছি। কিছুক্ষণ আগেই পূজা পাঠ সম্পন্ন হলো। বিভিন্ন বাস্তু পূজা থেকে শুরু করে সূর্য পূজা, নৃসিংহ পূজা, বিভিন্ন পূজা পাঠ হয়েছে এবং তার পরবর্তীকালে আমরা হোমযজ্ঞে আমরা বসবো এবং তার পরবর্তীকালে আমরা বিকেল ঠিক 4:26 শুভ লগ্নে সিদ্ধ যোগে যে হোমযজ্ঞ হচ্ছে সেই 4:26 শুভ লগ্নে আমরা মহাপ্রভুর চূড়ায় তৎসহ আমাদের নাট মন্দিরের চূড়াতেও নীলচক্র স্থাপনা করতে চলেছি। এই নীলচক্র হচ্ছে বলা হয় বিষ্ণুর প্রতীক, সৃষ্টি স্থিতি এবং সংহারের প্রতীক হচ্ছে এই নীলচক্র। এই নীলচক্র আমাদের মন্দিরকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং বলা হয় যারা যারা যে সকল ভক্তগণেরা মন্দিরে প্রবেশ করতে পারেন না, হয়তো তাদের কর্মের খুব তাড়াতাড়ির জন্য তারা বাইরে দিয়ে চলে যান, আপনারা যদি এই নীলচক্রকেই দর্শন করেন তারা সেই জগন্নাথ দেব দর্শনেরই সমলাভ আপনারা গ্রহণ করবেন। কারণ জগন্নাথ দেব দর্শন আপনারা পাবেন যদি ভেতরে যদি না ঢুকতে পারেন, আপনারা বাইরে থেকেই সেই নীলচক্র দর্শন করলে সেই জগন্নাথ দেব দর্শন হবে। বলা হয় যে উগ্রতারা সুলোপানি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা। উগ্রতারা হচ্ছে বলভদ্রদেব, সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী, জগন্নাথ হচ্ছে দক্ষিণা কালিকা এবং এই নীলচক্র হচ্ছে ছিন্ন মস্তিকা। এই ছিন্ন মস্তিকার যে সাত্ত্বিক রূপ সেটা হচ্ছে আমাদের নৃসিংহ রূপ। সেই নৃসিংহ রূপেই আমরা মহাপ্রভুর যে চূড়া আছে সেই চূড়াতে নৃসিংহ রূপে আমরা পূজা পাঠ করি এবং এই নীলচক্র আপনারা আজকে যে দর্শন করছেন, আপনারা আসুন, যে অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির উদয় হয় এই নীলচক্র দর্শনে। এই নীলচক্র আপনারা দর্শন করুন এবং আজকের পরে আমাদের আগামী 11ই জুন হচ্ছে আমাদের স্থানযাত্রা উৎসব। যে ভগবানের কথায় যে রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত, সেই নীলকণ্ঠ পাখির সেই মাহেশের ইতিহাস আজও আমাদের বিজড়িত হয়ে আছে। যে নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে, তারপরেই মাহেশের স্নান শুরু হয়, তারপরে আর কিছুক্ষণ পরে সেই নীলকণ্ঠ পাখিকে দেখতে পাই না, সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যায় নীলাচলের পথে। প্রথমে আমাদের মাহেশেতে স্নান হয়, সেই মাহেশেতেই স্নানই ভগবানের কথায় সব থেকে বিখ্যাত। আমরা সকাল 7টার সময় গর্ভগৃহ থেকে মহাপ্রভুকে বের করে আমরা স্নান বেদিতে ওখানেই রাখবো। বিভিন্ন বেশে ওখানে সাজানো হবে, যেমন আমাদের সকালবেলায় অবকাশ বেশে সাজানো হবে, তারপরে আমরা আরতি করব, ওখানে ফলমূল দিয়ে ওনাকে নিবেদন করব, মিষ্টান্ন নিবেদন করা হবে। তারপরে আমাদের স্নানের আগে এই যে স্নান যে শুরু হচ্ছে 12টা 10, আপনারা এটা জেনে রাখুন 12টা 10 হচ্ছে আমাদের পুণ্য স্নান। যে 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করানো হবে 12টা 10-এ। কিন্তু তার আগে 10টা 47 মাহেশের মহাস্নান শুরু হয়ে যাবে। মহাস্নানের পদ্ধতি সম্পূর্ণ শুরু হয়ে যাবে। আপনারা যারা যারা স্নান পর্ব দেখতে আসবেন, আপনারা 10টা 47 পূর্বে আপনারা চলে আসবেন মাহেশের স্নানপিড়ি ময়দানে, কারণ সেই সময় থেকে মহাস্নান শুরু হবে। বিভিন্ন নদ নদীর জল থেকে আরম্ভ করে বিভিন্ন মৃত্তিকা, বিভিন্ন ধাতব বস্তু দিয়ে আমরা মহাপ্রভুকে স্নান করাবো। পঞ্চমৃত পঞ্চদ্রব্য দিয়ে আমরা মহাপ্রভুকে স্নান পর্ব আমরা শুরু করে দেবো ঠিক 11ই জুন সকাল 10টা 47 থেকে এবং তারপরে 12টা 10-এ আমরা পুণ্য স্নানে আমরা ব্রতী হব। তারপরে আমরা তার আগে স্নান বেশে মহাপ্রভুকে সাজাবো। সেই স্নান বেশ হয়ে যাবার পর মহাপ্রভুর মাথায় ঘরা ঘরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান পর্ব হবে। তারপরে আমরা স্নানের পরে আবার আমরা ড্রেস চেঞ্জ করে দেবো। তারপরে আমরা আবার মহাপ্রভুকে সাত বেশে সাজাবো, শৃঙ্গার বেশে। মাথায় অলকা পরিয়ে দেবো, মাথায় শৃঙ্গার করে ভালোভাবে পুষ্পমাল্যে ভূষিত করব, নোলক পরিয়ে দেওয়া হবে। তারপরে ওনাকে সাত বেশে সাজানো হবে। তারপরে আবার ওনাকে ভোগ নিবেদন করা হবে, ওনার আরতি হবে। তারপরে আবার মহাপ্রভুকে সেই সাত বেশ খুলিয়ে তারপরে আবার আমরা গজ বেশে ধারণ করাবো। এই গজ বেশে দর্শন করতে হয় স্নানযাত্রার দিন। বলা হয় যে গজ বেশে দর্শন করলে আপনাদের মোক্ষ লাভ হয় এবং সমস্ত বাধা বিপদ বিঘ্ন আপনাদের কেটে যাবে।
এবং আপনারা তারপরে গজবেশ ধারণ করাবার পর আমরা হোমযজ্ঞ অনুষ্ঠিত হবে। এই হোমযজ্ঞে আপনারা আহুতি দিতে পারেন এবং সেটা পুরো সেই মহাপ্রভু স্নান বেদিতেই, সেই যে সকাল 7টার সময় বেরোবে স্নান বেদি থেকে, সেই নামবে রাত্রির 9টার পর। কারণ আমরা স্নান বেদিতেই রাখবো, কারণ তার পর দিন থেকে কোনো ভক্তগণেরা দর্শন পাবেন না। তো তার জন্য আমরা এবছর ঠিক করেছি রাত্রির বেলা মহাপ্রভুকে আবার আমরা স্নান বেদি থেকে নামিয়ে, কারণ সন্ধেবেলা আমাদের একটা কীর্তনের অনুষ্ঠান আছে, কীর্তনিয়ে আসবেন কৌসুমী অধিকারী, তিনি কীর্তন পরিবেশন করবেন এবং সারা দিনব্যাপী পূজা পাঠ চলবে, হোমযজ্ঞ হবে বিকালবেলা। তাই জন্য আমরা সেই রাত্রির বেলা আমরা মহাপ্রভুকে নামিয়ে আমরা গর্ভ গিয়ে আবার মহাপ্রভুকে রাখা হবে এবং তার পরের দিন থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই সময়টাকে বলা হবে অনবসরকাল। এই অনবসরকাল চলাকালীন মহাপ্রভুর দরজা তো খুলবেই না, কোনো কাঁসর ঘন্টা বাজবে না, কোলাহল চলে না। এই সময় মহাপ্রভুর উদ্দেশ্যে পুজো হবে। মহাপ্রভুর উদ্দেশ্যে পুজো বলতে আমরা বলা হয় যে জগন্নাথ দেবের প্রতিনিধি মদন মোহন এবং দোল গোবিন্দ, মা সুভদ্রার প্রতিনিধি হচ্ছে মহাপ্রভুর ডান দিকে বসে থাকে ভূদেবী এবং বাঁ দিকে থাকে শ্রীদেবী, এবং বলভদ্র দেবের প্রতিনিধি হচ্ছে নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ। এই 7 সহদেবতা সহ আরো বিভিন্ন সহদেবতারও আমরা পূজা পাঠ করে থাকবো এই 14 দিন ধরে। তো এবং আগামী 25শে জুন হচ্ছে রথযাত্রার প্রাককালে হয় নবযৌবন উৎসব। আগামী 25শে জুন হচ্ছে নবযৌবন উৎসব এবং আমরা অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে, নৃত্য উৎসব বলা হয়। 25 এবং 26শে জুন হচ্ছে আমাদের নবযৌবন নৃত্য উৎসব এবং আগামী 27শে জুন আমাদের মাহেশের 629তম ঐতিহাসিক মাহেশের জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে চলেছি। আমি মাহেশের জগন্নাথ মন্দিরের জগন্নাথজিউ ট্রাস্টি বোর্ডের সম্পাদক হিসেবে সকল ভক্তগণের এবং সকল সেবায়িতবৃন্দদের পক্ষ থেকে আমি সকল ভক্তগণদের অনুরোধ করছি যে আপনারা আসবেন। আমাদের মাহেশ হচ্ছে শ্রীপাঠ মাহেশ বলা হয়। এই মাহেশের ঐতিহ্য সর্বজন বিদিত। এই মাহেশ হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীনতম এবং সর্ববৃহত্তম রথযাত্রা হয় আমাদের এই মাহেশে। পশ্চিমবঙ্গ তথা সারা পৃথিবীর সর্বপ্রাচীনতম রথযাত্রার মধ্যে নেক্সট টু পুরীর পরেই যদি কোনো রথযাত্রার কথা উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশের কথা উল্লেখ হয়। কারণ এই মাহেশ হচ্ছে নবনীলাচল খ্যাত চৈতন্য মহাপ্রভুর মাহেশ, এই মাহেশ রামকৃষ্ণ ঠাকুরের মাহেশ, এই মাহেশ মা শারদার মাহেশ, এই মাহেশ ভক্তকবি গিরিশচন্দ্রের মাহেশ, এই মাহেশ রবীন্দ্রনাথ ঠাকুরের মাহেশ। এত অবতারের পদধূলি পড়েছে, এটা চারটিখানি কথা নয়। আপনারা সকলে মিলে আসুন, এই মহাপ্রভুকে দর্শন করুন। জয় জগন্নাথ, সকলে ভালো থাকবেন।